নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্প ৩৩ নাম্বার ঘর, লেখক দিব্যেন্দু পালিত। ঘটনাটি আজ থেকে কয়েক বছর আগের। সেদিন দিনটাই বোধহয় ছিল গোলমেলে। ভোর 4টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙলো দেখি 5:30, তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30টায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক। 6:15 ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে কম করেও আধ ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলুম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন 10 মিনিট আগে এলেও উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা। তবু ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লিয়াজ অফিসার, সদাশিব রায়। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলুম আরও কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় ট্রাঙ্ক কল করবো দিল্লিতে। উদ্দেশ্য দুটো, এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেলে বুকিংটা যাতে ক্যান্সেল না হয় দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই, সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকে আমার এক জেঠতুতো দাদা এবং এক মাসিও। ঠিকানা জানা আছে, তেমন দরকার হলে দুটো জায়গার যে কোনো একটিতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লুম ঝামেলায়। সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে। ভাবলুম যা থাকে কপালে। সন্ধ্যের ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয়, আগামীকালের মিটিংটা খুবই জরুরি। কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলুম বম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে। অবশেষে সত্যি সত্যিই যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে, রাত তখন প্রায় 1:30। ল্যান্ড করার পরই হোস্টেলের ঘোষণা শুনে বুঝেছিলুম জব্বর শীত পাবো বাইরে। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে, এটা আমি আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলুম কিছুক্ষণ। আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলুম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে ধাওয়া করা উচিত হবে না। হোটেলেই যাব, যতই ভিড় থাকুক। রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এইসব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসলাম। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চললো গাড়িটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে, ভাবলাম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোনো। বোধহয় ফাঁড়া কেটে গেল। এখন একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে। তারপর ঘুম আর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা মাঝারি ধরনের। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বাললেই নয় তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। একটিও লোক নেই সেখানে। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু। এইসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলুম আমি। কাউন্টারের ভিতরে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। Yes, sir. What can we do for you? দুজনের মধ্যে এই যুবকটি লম্বা ও বেশ স্বাস্থ্যবান, অন্যজন বেঁটে ও রোগা। হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি। বললুম বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, सॉरी सर जी, अभी तो कोई रूम खाली नहीं है सर जी। তা কি করে হবে?
চিন্তিত গলায় বললুম আমি। আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে। তারপর কাউন্টারের পিছনে র্যাকের ওপরে রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো। বুঝলুম বুকিং রেজিস্টার। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল সকালে, ও না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলুম বলেই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প স্যার। বাধা বলি, প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে সঙ্গে ছেঁকে ধরলো এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জেঠতুতো দাদা কিংবা মাসির বাড়ি। একটা চাণক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে। সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে। ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলুম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনলো যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মনস্থির করতে না পেরে আমি বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। ইতিমধ্যে কাউন্টারের বেঁটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো, বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, স্যারজি, এই সকাল 1টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘোর দিতে পারি। ওকে। আমি উঠে দাঁড়ালুম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তো তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে ও বোম্বে থেকে একজন আসবে, তো তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পিছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেঁটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেঁটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলায়, নাম্বার 33। বেঁটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বাললো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেঁটে ও রোগা একটি চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে যুবক দুটির প্রতি আমি কৃতজ্ঞ বোধ করলুম। ঘরটা খারাপ নয়। ভিতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের ওপর। ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়ালটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাস্কটা ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই 33 নম্বর রুমে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্যে নতুন জিনিসপত্র দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করতো। আমি তো উটকো লোক। ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাচের জানালার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইরেটা দেখে নিলুম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটা সেঁধিয়ে দিলুম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7টা সাড়ে 7টার আগে সকাল হয় না। তার মানে ঘন্টা চারে ঘুমোতে পারবো অন্তত। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে, ঝড় আসার মতো, হু হু করে। সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক। চমকে উঠে বসলুম বিছানায়। না, ভুল হয়নি। আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলুম। তারই জেরে এখনো পাচ্ছি কোমরে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত। শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বাললুম আমি।
উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই। ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে। হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকেই ঘুমের ঘোরে ভুল করছি। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়ে পড়েছিল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলেও গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জড়িয়ে আসছে সারা শরীর। কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ছে নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না কোনো, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়, সিগারেটের ধোঁয়ার নামগন্ধ নেই কোনোখানে। ঘামছিলুম। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আমার ঘুমোবার দরকার নেই। আলোটা জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি। আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে। কেন? পরশু রাতে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। এতক্ষণ শুনছিলেন দিব্যেন্দু পালিতের 33 নাম্বার ঘর। এরকম আরও ভালো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্য বং আলটিমেট হরর স্টোরি।